হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ফার্টিলাইজার নিয়ে বেশ কিছু ইনফরমেশন পড়লাম আর দেখলাম যে ইন্ডিয়াতে ফার্টিলাইজারকে মানে ফার্টিলাইজারের ইম্পোর্ট হয় প্রচুর আর এক্সপোর্টটা খুবই কম হয়। তো গভর্নমেন্ট বেশ কিছু স্কিমও তৈরি করেছে যাতে কি না এক্সপোর্টের পরিমাণটা বাড়ে আর ইম্পোর্টের পরিমাণটা কমে। তো আগের ক্লাসে আমরা মোস্টলি আমরা দেখলাম যে ফার্মার যাতে খুব সহজে ফার্টিলাইজার ইউজ করতে পারে মাঠে বা তাদের ফসলের ক্ষেত্রে। তো সেই সম্বন্ধীয় বেশ কিছু মানে স্কিম। তো আজকের ক্লাসেও আমরা সেই ফার্মার সংক্রান্ত মানে কি ফার্মাররা যাতে সহজে ফার্টিলাইজার ইউজ করতে পারে তার ক্ষেত্রে কীভাবে সাবসিডি দিচ্ছে সেই সব নিয়েও আলোচনা করব। তারপরে এক দুটো আমরা দেখব কী করে হচ্ছে গভর্নমেন্ট মানে কী কী স্কিম নিয়েছে যে ফার্টিলাইজার প্রোডাকশানে যাতে সুবিধা হয় সেই সব নিয়ে, ঠিক আছে। তো আগের ক্লাসে আমরা রিটেনশন প্রাইসিং স্কিম পড়েছিলাম, তারপর নিউ প্রাইসিং স্কিম বা NPS 1 2003-এ আসে। এর পরবর্তীতে NPS 2, NPS 3 আসে এবং মডিফাইড NPS 3 হয়, ঠিক আছে। তো এখনও পর্যন্ত হচ্ছে কি মডিফাইড কী বলে NPS 3 চলেই যাচ্ছে, এখনও আছে, জারি আছে, কিন্তু সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু মানে পলিসি গভর্নমেন্ট স্টার্ট করেছে। কীরকম? যেমন নিউট্রিশন বেসড সাবসিডি, যে ফার্টিলাইজার যে প্রকারের নিউট্রিশন প্রোভাইড করছে তার বেসিসে হচ্ছে কি তার পরিমাণগত বিশেষে তার গুণগত মান বিশেষে হচ্ছে সাবসিডি দেবে। এরকম 11টা গ্রেডের সার হয় যেখানে কিনা ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণটা মানে কি কভার করে দিচ্ছে, ঠিক আছে। তো এর মধ্যে কী কী আছে 21টা সারের মধ্যে? তার মধ্যে ফর এক্সাম্পল উল্লেখযোগ্য DAP বা কী বলে DAP, তারপরে হচ্ছে তারপরে MOP মানে যে মিউরিয়েট অফ পটাশ, তারপরে MAP বা মোনো অ্যামোনিয়াম ফসফেট প্রভৃতি আরও। তো যেখানে মূল্যবান উপাদান বেশি সেখানে সাবসিডির পরিমাণও ততটাই বেশি। এটা গেল আমাদের নিউট্রিশন বেসড সাবসিডি পলিসি। এবার আসি আমরা মানে থার্ড স্কিম, সেটা হচ্ছে নিম কোটেড ইউরিয়া পলিসি। 2015-তে আসে এটা। যদি ইউরিয়া সার আমরা জানি যে ইউরিয়ার এই সংকেত হচ্ছে CONH3 2, তার মানে বুঝতে পারছি আমরা যদি ইউরিয়াকে হিট দেই তাহলে কার্বন মনোক্সাইড তৈরি হবে এবং অ্যামোনিয়া তৈরি হবে। আর এই দুটো গ্যাসই কিন্তু যে মানে ইন্ডাস্ট্রিতে খুবই পরিমাণে দরকার পড়ে। আর গভর্নমেন্ট যদি ইউরিয়া সারের উপর যদি সাবসিডি দেয় তার মানে কি অ্যামোনিয়া প্রোডাকশন বা হচ্ছে কার্বন মনোক্সাইড প্রোডাকশানে হচ্ছে কি সাবসিডি দিয়ে দিচ্ছে। তো এই ইউরিয়া সার কিন্তু অন্য একটি ইন্ডাস্ট্রিতে ব্যবহার হবে। তাহলে যারা কৃষক আছে তারা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হবে, সেই সারের দাম বৃদ্ধি পেয়ে যাবে, ডিমান্ড তৈরি হবে, ক্রাইসিস তৈরি হবে। তো অন্যান্য ইন্ডাস্ট্রি দাঁড় তো হয়ে যাবে, তাদের জন্য সুবিধা হবে ঠিকই, কিন্তু এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি কিন্তু খুব একটা বেশি প্রসিড করবে না। তো এর জন্যে নিম মানে কি মেশানো হয়, নিম কোট করা হয় যে ইউরিয়া সারের ওপর, যাতে কিনা যে এক্সট্রা এই যে কন্টামিনেশন বা ত্রুটি যে রয়ে গেল তাতে কিন্তু অন্যান্য যেসব যে ইন্ডাস্ট্রি আছে তারা কিন্তু এই নিম কোটেড বা নিম মিশানো ইউরিয়া ব্যবহার করতে পারবে না। আর এই এগ্রিকালচারাল ফিল্ডে এই ইউরিয়ার একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে সয়েল ফার্টিলিটি অনেক বেশি বাড়িয়ে দেওয়া, তারপর কস্ট অফ প্রোডাকশানও কমে যাওয়া। এটা নিজেই সার মানে কি অর্গানিক সার হিসেবে মানে কি যে ধরে নিতে পারি আমরা। তারপর কি বলে প্রোডাক্ট মানে তারপর হচ্ছে কি যে সেই সয়েল মানে কি বলবো ওর স্ট্রেংথও অনেক বেশি থাকবে, নিউট্রিশনকে মানে আটকে রাখার মতো মানে জলটাকেও মানে ধরে রাখার মতো ক্ষমতা বাড়বে, কার্বন মানে কি কার্বনের পরিমাণটা বেড়ে যাবে, তাই না। তো এরকম অনেকগুলো সুবিধা আছে নিম কোটেড ইউরিয়া পলিসিতে। তাহলে কী কী বললাম? তাহলে মানে নিউট্রিশন বেসড সাবসিডি, তারপর নিম কোটেড ইউরিয়া পলিসি বললাম। এবার আসি আমরা নিউ ইউরিয়া পলিসিতে যে ওই যে বললাম যে সাবসিডি দেওয়া হবে হচ্ছে কি যাতে এমনভাবে সাবসিডি দেওয়া হয় যাতে কিনা ইকো ফ্রেন্ডলিভাবে হচ্ছে সাবসিডি চলে, আর ইন্ডিয়া যাতে ফার্টিলাইজার এক্সপোর্ট করতে পারে সেই দিকেও লক্ষ্য রাখে, আর সঙ্গে ফার্মাররাও যাতে সহজে সারটা হাতে পায় এবং মানে কি ফসল ফলাতে মানে সুবিধা হয়। এরকমই যে এক্সপোর্টকে উদ্দীপিত করার জন্য এবং পরিবেশকে রক্ষা করার মতোই এমন একটা স্কিম, সেটা হচ্ছে নিউ ইউরিয়া পলিসি। এখানে মানে কি বলবো যে যা 25টা গ্যাস বেসড ইউরিয়া ইউনিট আছে, মানে কি জ্বালানি হিসেবে যখন আমি গ্যাস ব্যবহার করছি তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর জলই উৎপন্ন হচ্ছে, যেটা কিনা ইকো ফ্রেন্ডলি বলা চলে। খুব বেশি কার্বন ডাইঅক্সাইড যদি তৈরি হয় তাহলে আমি মানে অনেকে বলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়া মানে কি খুব খারাপ, আমি বলবো যে না, তা নয়।
কার্বন ডাই অক্সাইড মাত্রা থেকে অনেক বেশি যদি মানে কি যে তৈরি হয় তাহলে ওটা খুব খারাপ। কিন্তু কার্বন ডাই অক্সাইড দরকার আছে উদ্ভিদকে বৃদ্ধি করার জন্য, ভালো মানে ফসল ফলানোর জন্য, এবং অনেক মানে গ্রিন তো মানে কি একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য কার্বন ডাই অক্সাইড দরকার আছে। তো তবে সালফার ঘটিত বা নাইট্রোজেন ঘটিত যেসব অক্সাইডগুলো, যেগুলো ক্ষতিকারক অক্সাইড, সেগুলো ইন্ডাস্ট্রি, কট্রেল অধক্ষেপক বা অন্যান্য কোনো মানে ইনস্ট্রুমেন্ট দ্বারা কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারে। তো তার মানে সলিড ফুয়েলের তুলনায় গ্যাসিয়াস ফুয়েল কিন্তু অনেক বেশি ইকো ফ্রেন্ডলি, কারণ সলিড ফুয়েল কিন্তু আনবার্ন থেকে যায় কিছু কিছু ক্ষেত্রে। তো ধুলা, তারপর হচ্ছে কি ধোয়া ওঠা, তারপর হচ্ছে মানে কি মাইক্রো বলবো না, যে খুব ছোটো ছোটো কোলয়েডাল কিছু পলিউটেন্ট থাকে, সলিড পলিউটেন্ট থাকে, সেগুলো খুব প্রবলেম হয়। হ্যাঁ, তো এই জন্য গ্যাস বেসড যেসব ইউরিয়া প্লান্ট আছে সেখানে সাবসিডি দিচ্ছে গভর্নমেন্ট। হ্যাঁ, যে 25টা গ্যাস বেসড যে ইউরিয়া মানে ইউনিট আছে সেখানে গভর্নমেন্ট মানে সাবসিডি দিচ্ছে। তো ওই যে বললাম, তাহলে ফার্মারদের জন্য সুবিধা হলো, যারা প্রডিউসার আছে তাদের জন্য সুবিধা হলো, ইকো ফ্রেন্ডলিও হয়ে গেল, সব দিকে ঠিকঠাক আছে। আচ্ছা, আমাদের আজকের ক্লাসে আমরা নেক্সট মানে টপিক করবো, সেটা হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। মানে ধরো আমি প্রডিউসার, আমি বিভিন্ন এলাকায় হচ্ছে কি সেখানে আমার স্টল আছে, বা হচ্ছে কি অনেকে আমার কাছ থেকে মানে কি বলে লাইসেন্স নিয়ে তারা আমার কাছ থেকে পাইকারি রেটে সার কিনে নিচ্ছে। তো যখন হচ্ছে গিয়ে ফার্মাররা সেই সার কিনবে, এবং গভর্নমেন্ট একটা লিমিটেশন করে দেয় যে তোমার যদি 10 বিঘা তার সর্বোচ্চ মানে কি জমি থাকে তাহলে তুমি সর্বোচ্চ সাবসিডি পাবে, কিন্তু 10 বিঘার বেশি যদি জমি হয় তাহলে তুমি কিন্তু কোনো সাবসিডি পাবে না। ঠিক আছে, তো এইরকমই এই লিমিটেড যাদের জমি আছে তাদের কাছে আইডেন্টি, ফটো আইডি প্রুফ আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে। তো এগুলোর সঙ্গে যদি মানে সার কেনার সময় ওই পার্টিকুলার মানে সারের দোকানে যেখানে কিনা গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, তো সেখানে গভর্নমেন্ট হচ্ছে গিয়ে যেসব ফার্মারকে সাবসিডি দিচ্ছে তারা হচ্ছে ডকুমেন্টস নিয়ে নিল, কম্পিউটারাইজ টাইপের ডকুমেন্টস নিয়ে নিল, আর সঙ্গে হচ্ছে গিয়ে সাবসিডি যে ডিরেক্ট মানে কি অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে আমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিল, সাবসিডির অ্যামাউন্টটা দিয়ে দিল। আমি প্রডিউসারের অ্যাকাউন্টে, অথবা যারা রিটেলারের ব্যবসায়ী আছে, সার বিক্রেতা আছে, তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিল। অথবা যে এমনও হতে পারে, এমনও করা যেতে পারে, যারা কৃষক আছে তারা টাকা দিয়ে দিচ্ছে, 100 টাকার সার কিনলো, তো যারা কিনবে তাদের আধার কার্ড নাম্বার জানি আমি, প্যান কার্ড মার্চ করা আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে ম্যাচ করা আছে, আমি কী করবো, ডিরেক্টলি হচ্ছে সেই ফার্মারের অ্যাকাউন্টে সাবসিডি টাকাটা আমি দিয়ে দিলাম। এভাবে করা যেতে পারে। এটাই হচ্ছে কি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। হ্যাঁ, সাবসিডিতে মানে কি ডিরেক্ট মানে সাবসিডি দেওয়ার প্রসিডিওর বলা যায়। আচ্ছা, এবার আসি আমরা ই উর্ভারাক জিনিস কি। ধরো হচ্ছে তোমার ইনফরমেশন চাই, রিয়েল টাইম ইনফরমেশন। তো উর্ভারাক এই যে তোমার আর কি বলে ফার্টিলাইজার সংক্রান্ত কোনো স্কিম লাগু হচ্ছে কি না, বা কোনো সুবিধা দিচ্ছে কি না, বা হচ্ছে কী বলে নতুন ভ্যারিয়েন্ট মানে নতুন রকমের ফার্টিলাইজার আসলো কি না, কতটুকু পরিমাণে সেই ফার্টিলাইজারকে ইউজ করবে, এই সমস্ত ইনফরমেশন। তো তো এবার নতুন কোনো ডিলারশিপ নেবে কি না, কেউ হচ্ছে রিটেলারশিপ নেবে কি না। তো এইরকম সমস্ত কিছু ইনফরমেশন পাওয়ার জন্য যে ড্যাশবোর্ড হয় বা ওয়েবসাইট হয়, সেটাই হচ্ছে ই-উর্ভারেক। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা কী কী পড়লাম, 4-5টা জিনিস পড়লাম। একটা কি, যে নিউট্রিশন বেসড সাবসিডি পলিসি, তারপর নিম কোটেড ইউরিয়া পলিসি, নিউ ইউরিয়া পলিসি, তারপর হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, আর উর্ভারেক। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই থাক। তো নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক পড়বো। তো আজ এই পর্যন্ত থাক, বাই।